প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে প্রথমেই দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট 5% মানুষ। এটা প্রথম আলোর জরিপ প্রতিবেদন। খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই, চিকিৎসা পরিস্থিতি নিয়ে তারা রিপোর্ট করেছে। তারপরে রয়েছে দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, অজ্ঞাত জুলাই শহীদদের লাশ উত্তোলন কান্না। প্রাথমিকভাবে 114 জনের কবর চিহ্নিত করা হয়েছে, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই লাশ উত্তোলন। দ্রুত পরিচয় শনাক্তের চেষ্টা করবে সিআইডি। লাশ উত্তোলনে ছিল আইনি জটিলতা, পরিচয় শনাক্ত হলে মামলা করতে পারবে পরিবার। তাদের আরেকটি খবর শিরোনাম, সেটি হচ্ছে যে এনসিপি এবি পার্টি সহ 3 দলের নতুন মোর্চা। খালেদা জিয়াকে দেশে রেখেই চিকিৎসার চিন্তা, শারীরিক অবস্থার উন্নতি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আসন সমীকরণ মিলছে না, 5 জোটে বিভক্ত দলগুলো। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, লন্ডন যাত্রা স্থগিত, দেশে চিকিৎসা দেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন, সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক, আপাতত এবার কেয়ারে চিকিৎসা দেওয়া হবে। নির্বাচন এবং গণভোটের তফসিল এই সপ্তাহেই। ইতিহাসের সেরা নির্বাচনের প্রত্যয়ে এগোচ্ছি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে প্রধান উপদেষ্টা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, ক্ষুব্ধ বিএনপি শরিকরা, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ মিত্রদের, রাজনীতির মাঠে বন্ধুহীন ও ইমেজ সংকটের আশঙ্কা। এখনও আলোচনার সুযোগ রয়েছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থবির ব্যবসা বাণিজ্যে বাড়ছে করের বোঝা, চলতি মাসের মধ্যেই চীনা হাসপাতালে ডিপিপি। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, কোটিপতি বেড়েছে 9,000, বৈষম্য অনিয়ম ও ব্যাংকিং সেক্টরে অদৃশ্য অন্ধকারে নতুন সতর্কবার্তা। খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ, প্রমাণ মেলেনি 56% মামলার। দুর্নীতির লাগাম টেনে ধরা বিএনপির পক্ষেই সম্ভব, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চলতি সপ্তাহে তফসিল, সংসদ নির্বাচন ও গণভোটের। প্রধান উপদেষ্টাকে প্রস্তুতির কথা জানালো ইসি, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ হতে পারে, পোস্টার না সরালে ব্যবস্থা, তফসিলের পর নতুন প্রকল্প অনুমোদন নয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, তারেক রহমান গতকালকে যে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান ছিল, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, সেটিকে তারা প্রধান শিরোনাম করেছে। 71-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা বোনের ইজ্জত লুটেছিল, জামাত সম্পর্কের মন্তব্য। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রাজনীতির চক্করে রূপপুর, ডলারের কারণে ব্যয় বাড়ছে 26,000 কোটি টাকা, উৎপাদন শুরু হতে দেরি হয়, বেতন ভাতা সহ অন্যান্য খাতের আর্থিক চাপ বাড়ছে। 6 মাস আগে প্রস্তুত হয়েছে প্রথম ইউনিটের সঞ্চালন লাইন। বৃহস্পতিবারের মধ্যেই তফসিল, সবাই তাকিয়ে আছে তার দিকে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তেমন উন্নতি হয়নি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ক্ষমতার জাদুতে সরকারি জমি নিজের করে বিক্রির সাগুফতার, ভোটের প্রস্তুতি ও তফসিল নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ইসি। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, তফসিল চূড়ান্ত, বৃহস্পতিবার ঘোষণা, ভোট গ্রহণের সময় বাড়ল 1 ঘণ্টা, প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি। মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, বিদ্যুৎ খাত, লোকসান কমেনি, বেড়েছে সিস্টেম লস, নবায়নযোগ্য বিদ্যুতেও নেই অগ্রগতি। ভোট আয়োজনে প্রস্তুত ইসি, 15 ডিসেম্বরের মধ্যে তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ল 1 ঘণ্টা, বেসরকারি কর্মকর্তাদের রাখা হচ্ছে না নির্বাচনী দায়িত্বে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ইসি অল সেট ফর পোলস, রেফারেন্ডাম ইন ফেব্রুয়ারি।
দ্য নিউজের প্রধান শিরোনাম, ইসি সেট টু দ্য অ্যানাউন্স ইলেকশন শিডিউল। তো স্যার, এই ছিল আজকের দৈনিকের প্রধান খবর। তো আমরা প্রথমেই প্রথম আলো আজকে সরকারের মানে গত 1.5 বছরের বেশি সময় ধরে যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে তাদের নিয়ে একটি জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, আর অত্যন্ত সন্তুষ্ট 5% মানুষ। তো এই যে বর্তমান সরকারের এই মানে দেশ পরিচালনাকে আপনি কীভাবে দেখবেন? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার বাংলা ভিশনের দর্শক শ্রোতা তাদের সকলকে এই সকালের শুভেচ্ছা। প্রথম আলো যে নিউজটি করেছেন জরিপ বিষয়ক, জরিপ যখন বিষয়টা আসে তখন আসলে চিন্তাটা আসে কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে কাদের কাছ থেকে কোন কোন প্যারামিটারে মূলত জরিপটা হয়েছে। এই বিষয়টা পরিষ্কার থাকে না অনেক ক্ষেত্রে, হয়তো কিছু সংখ্যক মানুষের উপরে এই জরিপটা চালানো হয়, তার ভিত্তিতে এই পার্সেন্টেজটা বলা হয়। তো সেক্ষেত্রে এই জরিপটাকে যদি আমরা মানে পত্রিকার ভাষার জরিপ হিসেবে জাতির সামনে তুলে ধরে একটা ধারণা তৈরি করার ব্যাপার ভাবি, সেটা আরেকটা বিষয়। আর যদি অন্যভাবে ভাবে যে স্ট্যাটিস্টিক্স মিনস সামথিং এলস দেয়ার, যেটা ঠিক যথার্থ নয়, সেই কারণে এই জরিপটাকে আমি ঠিক ওইভাবে নিতে চাই না যে এর মধ্যে দিয়ে কোনো কিছু যথার্থ অর্থে রিফ্লেকশন বা রিফ্লেক্টেড হয়েছে। তো আপনি কি মনে করেন সরকার কেমন দেশ চালাচ্ছে? না, সরকারের লিমিটেশন ছিল। সরকার ক্ষমতায় একটা বিশেষ পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারটা এসছে বটে, কিন্তু আসার পরে যে রাষ্ট্রটি পেয়েছিল সেই রাষ্ট্র একটা ভয়ঙ্কর ভঙ্গুর রাষ্ট্রের অবস্থা ছিল। আইন প্রয়োগকারী সংস্থা, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি, তারপরে আপনার হেলথ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি যে জায়গাটা ছিল, সেখান থেকে ক্রমশ দিনে 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 একটা ধাপে ধাপে যাচ্ছে। এবং এই সরকারে আসার যে ব্যাপারগুলো ছিল, 3টা ব্যাপার ছিল। তার মধ্যে হলো সংস্কার, বিচার আর নির্বাচন। তো এই যে 3টা বিষয়ে তারা মানে ঠিক আমি যেটা আপনি যেভাবে জিজ্ঞাসা করছেন সেটা এভাবে বলতে চাই যে যতটা করতে পারত সরকার, সেইটা নানা কারণে হয়তো করতে পারেননি, বা যতটা করেছে তাও কম করে দেখার সুযোগ নেই। মোটামুটি একটা জায়গায় নিয়ে যাচ্ছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের দিকে। এর মধ্যে একটা সংস্কার কমিশন হয়েছিল, কাজ করেছে। বিচার সম্পর্কে একটা বিশেষ রায় হয়েছে এবং অন্যান্য কাজগুলো চলমান, এবং নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এই যে একটা ভঙ্গুর পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছিল, সেখান থেকে 49% মানুষ সন্তুষ্ট, এটাও তো সরকারের মানে সাফল্য। জি জি, সেই জন্য আমি জরিপটাকে যদি আমি এইভাবে ব্যাখ্যা করি, আমি জরিপটাকে সবসময় মনে করি যে এই জরিপটা যথার্থ কিনা সেটা একটা জায়গা, কিন্তু একটা সফলতা এবং ব্যর্থতা এই দুটোর মাঝখানে সরকার এখন আছে। ব্যর্থতা বলতে আমি ঠিক বলছি যে যতক্ষণ পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠু হয়ে পরিপূর্ণ করে চমৎকার করে আসবে, ততক্ষণ পর্যন্ত এই শব্দটা থাকবে। আর তাদের আরেকটি জরিপ সেটা হচ্ছে আয় বেড়েছে 12% মানুষের, আর খরচ বেড়েছে 79%। তো আয়ের চেয়ে যে ব্যয় বেড়েছে মানুষের, এই বিষয়টি কি আপনি কীভাবে বলেন? এখানেও আমি জরিপ বিষয়ক আজকে কয়েকটা প্রথম আলো খবর করেছে জরিপ, এখানেও আমি বলবো যে জরিপটা কাদের উপরে ভিত্তি করে করেছে। এটা তো ইন জেনারেল তো বলতেই হবে, বাংলাদেশের বর্তমান যে অর্থনীতি, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, রাষ্ট্রের ভেতরে অস্থিরতা, এখানে যাদের হাতে টাকা আছে তারাও লগ্নি করছে না, চারিদিক থেকে মানুষের বেকারত্ব বেড়েছে, অনেক ধরনের প্রবলেম বেড়েছে। সেই অর্থে মানুষের আয় তো কমেছে, অনেকেই নানা কারণে এখন
ঠিক আগের মতো যে সাধারণ ভালো জীবন যাপন করতে পারত তা করতে পারছে না। তো আরেকটি খবর, সেটি হচ্ছে যে সংসদ নির্বাচন ও গণভোট এই সপ্তাহে তফসিল, ভোটের সময় 1 ঘন্টা বাড়বে, এটি আপনি কিভাবে দেখছেন? এটা পজিটিভ যে যেহেতু নির্বাচন একটা আমাদের লক্ষ্যের জায়গা, লক্ষ্য মানে নির্বাচন লক্ষ্য না, নির্বাচনটা মাধ্যম। এখানে দুটো বিষয়, একটা হলো নির্বাচন এর মাধ্যমে একটা সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ফিরে আসা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব বিষয়ে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ অবস্থা তৈরি হওয়া, এটা হলো আমাদের লক্ষ্য। তার জন্য একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনটা তো এখন খুবই চ্যালেঞ্জিং এবং খুব গুরুত্বপূর্ণ, কারণ বিগত 17 বছর বা 15 বছর যে নির্বাচনের দিকে তার চেহারাগুলো, তার প্রকৃতিগুলো আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে আরেকটা খবরে আছে, যেমন আপনি পড়লেন যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি উপহার দিবেন, এটা কয়েকবার বলেছেন। তো সেইরকম একটা নির্বাচন উপহার দিতে গেলে যে এটা খুব কঠিন একটা বিষয় আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, একই দিনে দুটো ভোট দিতে হবে, একই দিনে একই সময়ের মধ্যে প্রায় একটা সংস্কার প্রস্তাবের জুলাই সনদের পক্ষে বিপক্ষে ভোট, আর একটা হলো জাতীয় নির্বাচনের সংসদ নির্বাচনের প্রার্থীকে ভোট দেয়া, প্রার্থীদের মধ্যে বাছাই করে। তো এই কাজটা করতে গেলে যে সময় 1 ঘন্টা বাড়িয়েছে, তার যথার্থতা আমি আছে বলে মনে করি। এবং নির্বাচনটাকে সুষ্ঠু করবাটা হল, পরিবেশটা সুষ্ঠু করে তোলবার দায়িত্বটা সরকারের অনেক বেশি। তার বাইরে হলো রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব আছে। রাজনৈতিক দলগুলো একটা সুন্দর চমৎকার পারস্পরিক ডেমোক্রেটিক বিউটির মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা করে ভোট সেন্টারগুলো, এখানে আমি একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, হয়তো নির্বাচন কমিশন চিন্তা করেছেন, কিন্তু ভোটের যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আমি মনে করি যে প্রয়োজনে একটা ইউনিয়নে বা একটা ইউনিয়নে সাধারণত 9টা সেন্টার থাকে, কিন্তু যেহেতু সময় শীতের সময় এবং বেলা শেষ, সন্ধ্যা, সকালে আর্লি মর্নিং নির্বাচন হচ্ছে, সেখানে সেন্টারের সংখ্যা বাড়ানো যেতে পারে। স্যার, সবগুলো পত্রিকা আজকে শিরোনাম, আপনিও গতকালকে দেখেছেন যে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার নিয়ে নতুন জোট হয়েছে। তো এই নতুন জোট সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাই। এখানে বাংলাদেশের বর্তমান রাজনীতি, এই রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ভোটের রাজনীতিটা গুরুত্বপূর্ণ। ভোটের রাজনীতি এর সঙ্গে সংযুক্ত হয় মূলত রাজনৈতিক দলগুলোর আদর্শিক চিন্তা, মতবাদ ইত্যাদি কর্মকাণ্ড। তো এখানে নতুন নতুন যে জোট, এবারই আসলে ইতিহাসে এইরকম বেশি সংখ্যক জোটভুক্ত হয়ে নির্বাচন করবার প্রবণতা দেখা যাচ্ছে। যেহেতু একটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা স্বাধীন মুক্ত চিন্তার প্রতিফলন ঘটানো সম্ভব, অতএব নির্বাচন কার সঙ্গে কোন রাজনৈতিক দল করলে ভালো করবে, এটা তাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে ঘটছে। এটাকেও আমি সাধুবাদ জানাই যে একক ইন্ডিভিজুয়াল ব্রেন, আবার যৌথ ব্রেন এবং যৌথ চিন্তা একীভূত হয়ে রাজনীতির মাঠে কাজ করবে। অতএব গতকালকে যে এনসিপি 3টি দল একসঙ্গে হয়ে একটা জোট করেছে এবং তার মাধ্যমে নির্বাচনের যাবে বা ইত্যাদি, আসলে এখানে তো শেষ হবে না, এটা একটা প্রথম ফেজ যাচ্ছে। বলেছে যে এই জোটের বৃদ্ধি বাড়তে পারে বা সংযোজন বিয়োজন ইত্যাদি হতে পারে। ঠিক অন্যান্য জায়গাতেও আমরা দেখছি যে জোট করছে বাম জোট, ইসলামী দলগুলোর জোট ইত্যাদি ইত্যাদি ঘটছে। অতএব জোট এটা রাজনীতিতে এসছে, ভালো একটা দিক। এবং আমি মনে করি এই জোটের মাধ্যমেই সবার যদি দায়িত্ববোধ ওই জায়গাটায় থাকে যে একটা ভালো নির্বাচন করাতে হবে, তাহলে এর সুফল আমরা পেতে পারি। দৈনিক ইনকিলাবের আজকে তারা
বড় লাল কালি দিয়ে হেডলাইন করেছে যে ক্ষুব্ধ বিএনপি শরিকরা, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বিএনপির মিত্রদের, রাজনীতির মাঠে বন্ধুহীন ও ইমেজ সংকটের আশঙ্কা রয়েছে। আর এখনও আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তো বিএনপিকে ঘিরে যে জোট হওয়ার কথা, সেখানে এ ধরনের সংবাদ আপনি কীভাবে দেখছেন? দেখুন, ইনকিলাব অত্যন্ত দায়িত্বশীল একটা পত্রিকা এবং জনপ্রিয় পত্রিকা। তাদের অ্যানালাইসিস অনেক গভীর। এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় তাদের যে সরকার গঠন ইত্যাদি, তারা ভেতরের অনেক খবরগুলো খুব ভালো পায় এবং তাদের যে এসেন্স, নেভিগেটিং পাওয়ার, সেটা খুব ভালো। ইনকিলাব যখন এরকম একটা নিউজ করছে, তাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে যে সকল দলগুলো ছিল, সেই দলগুলোর সঙ্গে কিন্তু এখনও শেষ জায়গায় যায়নি। অর্থাৎ এখনও 28টি আসন নমিনেশন দিতে বাকি আছে এবং প্রায় বলেছে যে 12টা জোটকে, 12 দলীয় জোটের প্রত্যেককে একটা করে আসন দেওয়া হবে। 12-র পরেও কিন্তু অনেকগুলো আসন থেকে যায়। অতএব এই শেষ কথা বলবার এখনও সময় আসেনি। আর এই যে শব্দগুলো যে বিশ্বাসঘাতক ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে প্রচলিত ধারণার বাইরে পলিটিক্যাল রেটোরিক্সের মতো করে বলা হয়। নির্বাচন দেশ গঠন পরিকল্পনা একটা বৃহৎ বিষয়। সেখানে বিএনপিকে চিন্তা করতে হচ্ছে হয়তো যে একজনকে প্রার্থী দেওয়া হলো, যেহেতু আরপিও অনুসারে এবার নির্বাচন আপনার জোটের প্রার্থীরা ধানের শীষ নিয়ে করতে পারবে না, তার নিজস্ব প্রার্থীতে তাকে নির্বাচন করতে হবে। তাহলে নিজস্ব প্রার্থীকে যখন নির্বাচন করতে হবে, সেখানে একটা সিট হারিয়ে যেতে পারে। হয়তো উনি জাতীয় নেতা, অনেক বড় নেতা, কিন্তু এলাকার তার গ্রহণযোগ্যতা এবং ওই প্রতীক না পাওয়ার কারণে তার নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা তো বিএনপির কাছে জরিপ আছে, বা অন্যান্য দলগুলোর সাধারণ মানুষের কাছেও আছে, আমাদের পারসেপশনেও বলে। তো সেক্ষেত্রে আপনার এই স্ট্র্যাটেজি এগুলো ওই শব্দের চাইতে একটা নান্দনিক সুন্দর শব্দের মধ্যে দিয়ে, যেটা রাজনীতি, এটাই পলিটিক্যাল বিউটি। আমরা শেষের দিকে আজকে সবগুলি পত্রই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট করেছে। তারা বলছে যে কিছুটা উন্নতি হয়েছে, দেশে রেখেই সারিয়ে তোলার চেষ্টা চিকিৎসকদের। তো শেষ করতে চাই, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর যেটা দিয়েছে, এটা আপনার কাছ থেকে মন্তব্য শুনতে চাই। দেখুন, আজকে কয়েকদিন ধরেই এই সংবাদগুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে নানান বিষয় নিয়ে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা অনন্য নাম, বাংলাদেশের মানুষের কাছে বিশেষত এই মুহূর্তে এসে আনডিসপিউটেড, কোনো বিতর্কের ঊর্ধ্বে, এবং তার অবদান অসাধারণ বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ এবং আপোষহীনতার দিক থেকে, দেশকে ভালোবাসার দিক থেকে, যে কারণে তাকে কতগুলো উপাধি জনমানুষই দিয়েছে। কেউ কখনো দেশমাতা বলছেন, কেউ কানাডা থেকে একটা অর্গানাইজেশন মাদার অফ ডেমোক্রেসি উপাধি তাকে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বলবো। সর্বোপরি সব মানুষের, সব রাজনৈতিক দল, দেখেন তিনি অসুস্থ হওয়ার পরে সব দলের নেতারাই কিন্তু সেখানে তাকে সহমর্মিতা জানিয়েছে এবং বাংলাদেশের জনগণ জানিয়েছে। বিএনপি থেকে বারবার বলা হয়েছে যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডাক্তার জাহিদ, অর্থাৎ ব্যক্তিগত চিকিৎসক যা বলবেন সেটাকে বিশ্বাস করতে। অতএব গতকালকে যে স্ট্যাটাসটা দিয়েছেন, তার ভিত্তিতে আমরা খুবই আশাবাদী যে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তার অবস্থার ভালো পরিবর্তন ঘটুক, সেটা আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে। ধন্যবাদ। আমরা শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।